নমস্কার বন্ধুরা, চলে এসেছি তুমি যাকে ভালোবাসো পরবর্তী পর্ব ৩২ নাম্বার পর্ব নিয়ে। আশা করি আগের পর্বটা খুব সুন্দর হতে চলেছে এবং এই পর্বটা তো আরও ইন্টারেস্টিং হতে চলেছে এবং কিছুটা রোম্যান্টিকও। শুনতে থাকুন, খুব ভালো লাগবে। শুরু করছি। আজ রবিবার। আজ অনিকেতের এক বিজনেস ক্লায়েন্টের বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠান আছে। দুপুরে সকলেই সেখানে নিমন্ত্রণ রয়েছে। ঈশা স্নান করে বেরিয়ে আলমারি খুলে একটা লাল রঙের শাড়ি বার করলো। ঈশা ঠিক করলো ও শাড়িটা নিয়ে মিঠির রুমে যাবে। সেখানেই মিঠি ওকে শাড়িটা পরিয়ে দেবে। অভিক রুমে ঢুকে একবার ঈশার দিকে তাকালো। সেদিনের ঘটনার পর 3 দিন কেটে গেছে। এই 3 দিনে বলতে গেলে অভিক একটু চেষ্টা করেছে ঈশার সাথে কথা বলার, কিন্তু ঈশা প্রয়োজনের অতিরিক্ত একটাও কথা বলেনি। আর অভিকের সত্যিই জানা নেই যে ঈশার রাগ ও আর কীভাবে ভাঙাবে। এটার জন্য ঋতব্রত আর অর্পণের হেল্প নিতে পারবে না, কারণ ওরা জানতে পারলে ওর নিজের লেগ পুল করে ছেড়ে দেবে। তাছাড়া যে আরও কত কী ভেবে বসবে ওরা, তার কোনো ঠিক নেই। হয়তো ভাববে ওদের সম্পর্কটা আর 5টা হাজব্যান্ড ওয়াইফের মতো হয়ে গেছে, কিন্তু সেটা তো সত্যি নয়। ঈশা খুব ভালো মেয়ে, ও অনেক সময় অনেকভাবে অভিকের হেল্প করেছে, তাই অভিক নিজের ব্যবহারের জন্য অনুতপ্ত। এর চেয়ে বেশি কিচ্ছু না। শাড়িটা নিয়ে ঈশাকে রুম থেকে বেরিয়ে যেতে দেখে অভিক এক প্রকার গায়ে পড়েই জিজ্ঞেস করলো, শাড়ি নিয়ে কোথায় যাচ্ছ? ঈশা যেতে গিয়েও থেমে গেল। তারপর অভিকের দিকে কেমন একটা দৃষ্টিতে তাকালো। অভিক লক্ষ্য করছে ঈশা এই 3 দিন ধরে এই রকম দৃষ্টি নিয়েই তাকাচ্ছে ওর দিকে, যেন ও কোনো জেল ফেরত আসামি। ঈশার এই রকম চাহনি আগে ছিল না। এই চাহনির সামনে অভিকেরও নিজেকে কেমন অপরাধী অপরাধী মনে হয়। অভিক একটা ঢোক গিলে প্রশ্ন করলো, কি হলো, বললে না তো কোথায় যাচ্ছ? ঈশা শান্ত অথচ গম্ভীর গলায় বলল, মামনির রুমে যাচ্ছি। মামনি শাড়িটা পরিয়ে দেবে, ওই জন্য। কেন? ঈশা ভুরু কুঁচকে বলল, কেন মানে? আমি শাড়ি পরতে জানি না, তুমি জানো না সেটা? তাই মামনি আমাকে পরিয়ে দেবে। অভিক বলল, শাড়ি পরার জন্য মমের কাছে যাওয়ার কি প্রয়োজন? আমি তো তোমাকে শাড়িটা পরিয়ে দিতে পারি। ঈশা এবার অবাক হয়ে বড় বড় চোখে তাকালো অভিকের দিকে। তুমি শাড়ি পরাবে? হ্যাঁ, কেন? আমি তো এর আগেও তোমাকে একবার শাড়ি পরিয়েছি। ঈশা মনে মনে বলল, একবার শাড়ি পরিয়ে দিয়ে একদম নিজেকে শাড়ি স্পেশালিস্ট মনে করছে। আর মুখে বলল, না, আমি তোমার কাছে শাড়ি পরবো না। কেন? আগের বার তো পরেছিলে, আর আমার মনে হয় না আমি খুব একটা খারাপ পরিয়েছিলাম। আগের বার আমি পরবো বলিনি অভিজ্ঞতা, তুমি নিজে পড়াতে এসেছিলে, আর এছাড়া উপায়ও আমার কাছে ছিল না, তাই বাধ্য হয়েই পরেছিলাম। না হলে কোনো ছেলের কাছে শাড়ি পরার ইচ্ছে আমার নেই। এই এক সেকেন্ড, কোনো ছেলের কাছে মানেটা কি বলতে চাইছো তুমি? তুমি কি অন্য কোনো ছেলের কাছে শাড়ি পরছিলে নাকি? তুমি তোমার হাজব্যান্ডের কাছে শাড়ি পরেছিলে। ঈশা আবার শান্ত গলায় বলল, তুমি নিজের বলা কথা নিজেই ভুলে যাও অভিজ্ঞতা। তুমি আমার হাজবেন্ড শুধুমাত্র এই রুমের বাইরে। এই রুমের ভেতরে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। কি, এটাই তো তুমি আমায় বলেছিলে, তাই না? তাহলে হিসেব মতো এই রুমের ভেতরে তুমি আমার কাছে একজন অন্য ছেলে, আর তার কাছে আমি শাড়ি পরতে ইচ্ছুক নই। ঈশা, অভিক কিছু একটা বলতেই যাচ্ছিল, তবে সেটা না শুনে ঈশা চলে গেল। অভিক কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, ভাবতে লাগলো ঈশার বলা কথাগুলো। হ্যাঁ, এই কথাগুলোই ও ঈশাকে বলেছিল ওদের ফুলশয্যার রাতে, আর এটাই সত্যি ওর কাছে। ওর আর ঈশার বিয়েটা ওর কাছে একটা অ্যাক্সিডেন্টের মতোই। শুধুমাত্র ওর মায়ের কথা রাখতে ও বিয়েটা করেছিল, দ্যাটস ইট। এই কথাগুলো ও নিজে বললেও আজ ঈশার মুখ থেকে এই একই কথা শুনতে ওর মোটেও ভালো লাগলো না। অথচ ঈশার কথায় কোনো ভুল কিন্তু নেই। তাহলে এরকমটা কেন হচ্ছে ওর সাথে? ঈশার ওকে হাজবেন্ড বলে অস্বীকার করাটা কোথাও যেন ওর অপমানে লাগছে। অন্যদিকে আবার ও নিজেও ঈশাকে স্ত্রী বলে মানে না। অভিক নিজের মাথার দুপাশটা চেপে ধরে সোফায় বসে পড়ল। এইসব নিয়ে ভাবতে ভাবতে মাথা ধরে যাচ্ছে ওরই। ঈশা একদিনও আমাকে পুরো পাগল করে দেবে, উফ, এই জন্যই আমার সব হচ্ছে। পরের দিন।
আজ লাঞ্চ ব্রেকের পর অভিকের ক্লাস আছে। ঈশা তাই আজ ইচ্ছে করেই ফার্স্ট বেঞ্চে বসেইনি, মাঝখানের একটা বেঞ্চে বসেছে। ও চায় না অভিকের নজরে থাকতে। অভিক যেদিন থেকে কলেজ জয়েন করেছে সেদিন থেকেই ক্লাসের মেয়েদের ব্যবহার ঈশার কাছে ক্রমশ অসহ্য হয়ে উঠছে। অভিকের ক্লাস না থাকলেও এরা সারাদিন অভিকের নাম জপ করে, আর অভিকের ক্লাস থাকলে তো আর কোনো কথাই নেই। সেদিন এদের সাজের বাহার দেখলে ভিড়মি খেয়ে পড়তে হয়। কলেজে এসেছে নাকি ফ্যাশন শো করতে এসেছে বোঝা মুশকিল। যাই হোক, যথাসময়ে অভিক ক্লাসে এসে ঢুকলো। অভিক ক্লাসে ঢুকেই প্রথম বেঞ্চে ঈশাকে না দেখতে পেয়ে একবার পুরো ক্লাসে চোখ বুলালো। দেখলো ঈশা একটু পেছনের দিকে বসেছে, তবে এটার কারণ কি হতে পারে অভিক বুঝল না। অভিক আজ শিউলিকেও লক্ষ্য করলো। দেখলো মেয়েটা একদম শেষ বেঞ্চে একা বসে আছে। সাথে সাথেই অভিকের শিউলির বলা কথাগুলো মনে পড়ল। ও বলেছিল যে ওকে কেউ পছন্দ করে না ক্লাসে, ও গরিব বলে সবাই ওকে নিয়ে মজা করে, শুধু ঈশা আর দু একজন ওর সাথে ভালো ব্যবহার করে। অভিকের কথাটা মনে পড়তেই ওর মাথায় একটা কথা এলো। ও কি একটা ভেবে নিয়ে বলল, শিউলি। স্যারের মুখে নিজের নাম শুনে চমকে ওঠে শিউলি, ভয়ে ভয়ে উঠে দাঁড়ায়। ঈশাও অবাক হয়। ও বুঝতে পারছে না অভিক শিউলিকে কি বলবে। ওকে আবার বকাবকি করবে না তো? মেয়েটা এমনিতেই জড়সড় হয়ে থাকে সব সময়, বকলে তো মেয়েটার কোনোদিনও সহজ হতে পারবেই না। আজ যদি অভিক শিউলিকে একটাও খারাপ কথা বলে তবে ঈশা কিন্তু ছেড়ে কথা বলবে না। ব্যাগটা নিয়ে উঠে এসো, অভিক শিউলিকে আদেশের সুরে বলল। রিমা আস্তে আস্তে বলল, ভালোই হয়েছে, স্যার মনে হয় এই মেয়েকে ক্লাস থেকে বার করে দেবেন। শ্রদ্ধা বলল, আমারও তাই মনে হয়, ভালোই হবে তাহলে। উফ, সহ্য করা যায় না একদম। অভিক আবার বলল, কি হলো শিউলি, আমি তো তোমাকে উঠে আসতে বললাম। শিউলি কিছু বুঝতে না পেরে ভয়ে ভয়ে ব্যাগটা নিয়ে উঠে আসে। তারপর অভিকের সামনে দাঁড়ায়। সামনের বেঞ্চে তানিয়ার পাশে একটা ফাঁকা জায়গা ছিল। অভিক সেটা দেখিয়ে দিয়ে বলল, তুমি ওখানে বসো। এই কথাটা শুনে শিউলি আর ঈশাসহ সকলেই খুব অবাক হয়। কেন স্যার, আমি এই বেঞ্চেই ঠিক আছি, ওই বেঞ্চে আমার কোনো অসুবিধে হচ্ছে না। কিন্তু আমার অসুবিধে হচ্ছে শিউলি, সামনে জায়গা থাকা সত্ত্বেও তুমি পেছনে কেন বসে আছো? যে জায়গাটা বললাম চুপচাপ ওখানে গিয়ে বসে পড়ো, বেশি কথা বলা আমি পছন্দ করি না। অভিকের মুখের উপর কথা বলার সাহস শিউলির নেই, তাই ও অসহায় হয়ে তানিয়ার পাশে বসতে গেল। কিন্তু ও ব্যাগ রাখার সাথে সাথেই তানিয়া উঠে দাঁড়িয়ে বলল, না স্যার, ও এখানে বসতে পারবে না। অভিক ভুরু কুঁচকে বলল, কেন? এখানে প্রত্যেকটা ডেস্কেই দুজন করে বসা যায়, আর আমি তো দেখছি তুমি একাই বসে আছো, তাহলে ও বসলে আপত্তি কোথায়? আমি ওর পাশে বসতে পারবো না স্যার। আপনি ওর চুলটা দেখেছেন? কি তেল মেখে আসে, গড নোজ, কি বাজে গন্ধ, আর জামা কাপড় অত্যন্ত নোংরা। এইরকম একটা মেয়ের পাশে আমি অ্যাটলিস্ট বসতে পারবো না। তানিয়ার কথায় কয়েকজন বাদে পুরো ক্লাসরুম হেসে উঠল। অপমানে শিউলির চোখে জল চলে এলো। রিমা বলল, তানিয়া একদম ঠিক বলেছে স্যার, ও যে রকম পিছনে ছিল ওকে ওখানেই বসতে দিন, ওটাই ওর আসল জায়গা। অভিক এবার বলল, ওর আসল জায়গা আমি জানি না, তবে তোমাদের আসল জায়গা অন্তত এই ক্লাসরুমটা নয়। পুঁথিগত শিক্ষার থেকে বড় হলো মনুষ্যত্ব, আর সেটাই আমাদের প্রথম তোমাদের মধ্যেটাই নেই। তোমরা নাকি আবার ডাক্তার হবে, ডাক্তার হয়ে পেশেন্ট দেখার সময়ও কি তোমরা এরকম বিচার করবে নাকি? কে ধনী কে গরিব, কার ক্লাস আছে কার ক্লাস নেই, এসব দেখে ট্রিটমেন্ট করবে? তাহলে তো আমি বলবো তোমাদের ডাক্তারি পড়াই উচিত না। কারণ একজন ডাক্তারের কাছে তার প্রথম প্রায়োরিটি তার পেশেন্ট। সে কোন ধর্ম, বর্ণ, লিঙ্গ, স্ট্যাটাস দেখে না, শুধু তার ডাক্তারির ধর্ম পালন করে। এতদূর বলে অভিক থামল। পুরো ক্লাস অভিকের কথায় চুপ হয়ে গেছে। অভিক শিউলির দিকে তাকিয়ে বলল, তুমি কেন সংকুচিত হচ্ছ শিউলি? সংকুচিত তাদের হওয়া উচিত যাদের ছোট মন। কথাটা বলে অভিক তানিয়া আর রিমার দিকে তাকালো। তারপর আবার বলল, তুমি ফার্স্ট বেঞ্চেই বসবে শিউলি। তাতে যদি কারোর কোনো প্রবলেম হয় তাহলে সে উঠে যাবে, আর এরপর থেকে তোমাকে যেন আমি সামনের ডেস্কেই দেখতে পাই, কথাটা মনে রেখো। অভিক দৃঢ় গলায় কথাগুলো বলে ক্লাস শুরু করলো।
ঈশা এতক্ষণ কিছুটা অবাক হয়ে আর কিছুটা মুগ্ধ হয়েই অভিকের কথাগুলো শুনছিল। ও ভাবতেই পারেনি অভিক এরকম একটা কাজ করবে। হ্যাঁ, অভিক হয়তো একটু বেশি খিটমিট করে, তবে ঈশা জানে যে এমনিতেই অভিকের মনটা ভালো, চিন্তাভাবনাগুলো বেশ অন্য ধরনের। আর হবে নাই বা কেন? ও তো মিঠি আর অনিকেতের ছেলে। এতদিন অভিকের ওপর রাগ ও অভিমান যাই থাকুক না কেন, আজ কিন্তু ওর অভিকের ওপর আর কোনো রাগ নেই। এই ভালো কাজটার জন্য ওকে তো ক্ষমা করে দেয়াই যায়। আজ অভিকের চেম্বার না থাকায় ও সন্ধ্যার আগেই বাড়ি ফিরে এসেছে। কিন্তু ঈশার আজ প্র্যাকটিক্যাল সেরে কলেজ থেকে ফিরতে একটু বেশ দেরি হয়েছে। ঈশা আর অর্পণ ড্রয়িং রুমে ঢুকতেই দেখতে পেল ড্রয়িং রুমের সোফায় ঋতব্রত বসে রয়েছে, সাথে অভিকও আছে। দুজনে গল্প করছে। অর্পণ খুশি হয়ে বলল, আরে রিতদা যে, কেমন আছো? এই তো চলে যাচ্ছে, অনেক দিন পর দেখা হলো তোমার সাথে। অনেক দিন পর এলে তুমি। ঋতব্রত ঈশাকে দেখতে পেয়ে বলল, ও ঈশা, হাই, কি ব্যাপার, কেমন আছো? ঈশা মিষ্টি হেসে বলল, খুব ভালো আছি। ঈশার হাসি মুখটার দিকে অভিক অবাক হয়ে তাকালো। তারপর মনে মনে বলল, পৃথিবীর সব মানুষের সাথেও হেসে কথা বলতে পারে, ব্যতিক্রম শুধু আমি। ঋতব্রত বলল, আমাদের সাথে বসো, একটু আড্ডা দিই, ওই জন্যই তো এলাম। হ্যাঁ, আমি আসছি, তার আগে একটু চেঞ্জ করে আসছি, তোমরা ততক্ষণ গল্প করো। ঈশা রুমে চলে গেল। রুমে এসে ও আগে নিজের ব্যাগটা রেখে ফ্রেশ হয়ে নিল। তারপর ক্যাজুয়াল ড্রেস পরে নিচে এলো। মিঠি ততক্ষণে সকলের জন্য লুচি, মিষ্টি আর আলুর তরকারি নিয়ে গেছে। ঈশাও এসে ওদের সাথে খেতে বসলো। খেতে খেতে ঋতব্রত ঈশাকে জিজ্ঞেস করলো, তাহলে ঈশা, কেমন কাটছে তোমাদের দাম্পত্য জীবন? হানিমুনেও তো গিয়েছিলে শুনছিলাম। প্রশ্নটা শুনে ঈশা একবার অভিকের দিকে তাকালো। তারপর ঋতব্রতকে কোনো উত্তর না দিয়ে শুধু অল্প হেসে আবারও খাওয়ায় মনোযোগ দিল। অভিক এখনও তোমায় বকাবকি করে নাকি ঈশা? ঈশা উত্তর দেওয়ার আগেই অর্পণ বলে উঠল, সে আর বলতে, এখনও সুযোগ পেলেই শুরু করে দেয় দুজনে। আর দাদা ভাইয়ের কথা না হয় ছেড়েই দিলাম, এই তো সেদিনই কলেজে বকাবকি করলো ঈশাকে। এটা বলে অর্পণ সেদিন কলেজের পুরো ঘটনাটা ঋতব্রতকে বলল। ঋতব্রত সবটা শোনার পর অভিককে বলল, এসব কি শুনছি অভিক, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? এই কথাগুলো তো তুই ওকে ভালো করেও বলতে পারতিস। আসল সত্যিটা না হয় তুই জানতিস না, কিন্তু এটা তো জানতিস যে ঈশা অত্যন্ত ফাঁকিবাজ মেয়ে নয়। একদিন ভুল তো হতেই পারে, বল। সেটা দাদাভাইকে কে বোঝাবে রিদ্দা? অভিকের এখন মনে হচ্ছে অর্পণকে গঙ্গার জলে চুবিয়ে দিতে। একই ঈশা সেই দিনের পর থেকে ভালো করে কথা বলছে না, তার ওপর এরা আবার আগুনে ঘি ঢালছে। এই ঋতব্রতটা যে কেন এলো আজকে? ঈশা হঠাৎ বলল, হ্যাঁ, ও একটু বকাবকি করে ঠিকই, আর এটাও সত্যি যে সেদিন আমার খারাপ লেগেছিল। তবে ওর মনটা খুব ভালো। কাল যেভাবে ও শিউলিকে পুরো ক্লাসের মধ্যে সম্মান দিল, সেটা আজ পর্যন্ত কোনো প্রফেসরই করেনি। তাই আর ওই দিনের কথা আমি মনে রাখিনি। ঈশার কথা শুনে অভিক লুচিটা মুখে ঢোকাতে গিয়েও অবাক হয়ে ওর মুখের দিকে তাকালো। ঈশা এসব কি বলছে? ওকে ঠিক শুনলো? অর্পণ আর ঋতব্রত অবাক হয়ে একে অপরের মুখের দিকে তাকালো। অর্পণ বলল, আরে পাস, তুই তো দেখছি তোর বরের তরফদারি করছিস। এক মাসেই এই অবস্থা, তাহলে পরে কি হবে রে? ঈশা। ঋতব্রত বলল, দেখ অভিক, দেখ, দেখে কিছু শেখ। এই জন্যই সবাই ঈশাকে এত ভালোবাসে। অভিক এখন ঋতব্রতর কথার উত্তর দেওয়ার মতো অবস্থাতেই নেই। ওর কানে ঈশার বলা কথাগুলোই বাজছে। ঈশা সত্যিই ওর হয়ে বলল। অর্পণ ঋতব্রতকে বলল, রিদ্দা, আর একটা জিনিস নোটিশ করেছো? ঈশা আবার দাদাভাইকে ও বলে সম্বোধন করছে। কথাগুলো বলার সময় ঈশা খেয়াল করেনি, তবে এখন অর্পণ বলতেই ওর খেয়াল হলো। ও
ও অভিককে ও বলেই সম্বোধন করেছে। নিজের মনেই কেমন একটা অস্বস্তি হচ্ছে ও। কে জানে অভিক কী ভাবলো। কিন্তু এছাড়া ঈশার কি বলতো? ও তো সবার সামনে অভিকদা বলতে পারবে না। অভিক সেটা নিজেই বারণ করেছে। আর স্বাভাবিক, স্বামী স্ত্রীদের মধ্যে তো ও গো হ্যাঁ গো শুনছো এইসবই চলে। আর তাই সবার সামনে নিজেদের সম্পর্কটা নর্মাল দেখানোর জন্য ওটা বলাই যায়। ওদের আড্ডার মধ্যে দিয়ে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল। তাই মিঠি ঋতব্রতকে ডিনার না করিয়ে ছাড়ল না। ঋতব্রত চলে যাওয়ার পর ঈশা আর অভিকও নিজেদের রুমে এলো। কলেজ থেকে এসে ঈশার আর পড়তে বসা হয়নি, তাই এখন পড়তে বসবে। কিন্তু অভিক যেহেতু ঘুমোবে, তাই ঈশা ওর বইগুলো গুছিয়ে নিল স্টাডি রুমে যাওয়ার জন্য। ঈশা যখন রুম থেকে বেরোতে গেল, ঠিক তখনই অভিক ওকে ডাকলো, ঈশা। ঈশা দাঁড়িয়ে গিয়ে অভিকের দিকে তাকালো। হুম, বলো। অভিক একটু ইতস্তত করতে করতে বলল, আসলে আমার তোমাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ বলো। তুমি তুমি নিচে অপু আর রিতকে যে কথাটা বললে সেটা কি সত্যি? কোন কথাটা? ওই যে বললে আমার মনটা নাকি ভালো, তাই তুমি আর পুরনো কথা মনে রাখোনি। এটা কি সত্যি? আমি বলতে চাইছি, তুমি কি কথাটা মন থেকে বলেছিলে, নাকি আমাদের মধ্যে সব নর্মাল আছে এটা বোঝানোর জন্য বলেছিলে? ঈশা একটু চুপ থেকেই বলল, মন থেকেই বলেছি। আমি যেটা বিশ্বাস করি সেটাই বলেছি অভিকদা। অভিক এবার একটু উৎসাহিত হয়ে বলল, তার মানে তুমি আর আমার ওপর রেগে নেই? ঈশা ভুরু কুঁচকে বলল, তোমাকে কে বলল যে আমি তোমার ওপর রেগেছিলাম? আমি তো বলিনি। তাহলে তোমার এই ধারণা কেন হলো? এটা বলার কি আছে ঈশা? তুমি ওই দিনের পর থেকে আমার সাথে ঠিক করে কথা বলছিলে না, তাই এটা পরিষ্কার যে তুমি রেগেছিলে। না, আমি রেগেছিলাম না। আমার জাস্ট তোমার ব্যবহারে খারাপ লেগেছিল, তাই আমি তোমাকে এড়িয়ে চলছিলাম মাত্র। এতটা বলে ঈশা থামল। তারপর বেশ খুশি হয়ে বলল, তবে তুমি কাল যেভাবে শিউলির জন্য রুখে দাঁড়ালে, তাতে আমার সব খারাপ লাগা চলে গেছে। ওর জন্য এইভাবে কেউ কোনো দিন প্রতিবাদ করেনি জানো। আমি চেষ্টা করতাম, কিন্তু আমার ক্ষমতার কতটুকু। বাট তুমি কাল সকলের মুখ একেবারে বন্ধ করে দিয়েছো। হ্যাঁ, হয়তো ওরা শিউলিকে মন থেকে মেনে নেবে না, তবে অ্যাটলিস্ট ওকে আর হিউমিলিয়েটটা করবে না। থ্যাংক ইউ অভিকদা। ঈশা কথাগুলো বলতে বলতে এতটাই খুশি হয়ে গেছিল যে ও খেয়ালই করেনি কখনো অভিকের হাতটা ধরে ফেলেছে। অভিক একবার নিজের হাতের দিকে তাকালো, যেটা ঈশা ধরে রয়েছে। তারপর দেখলো ওর খুশিতে উজ্জ্বল হয়ে যাওয়া মুখটা। আজ অভিকও স্বীকার করতে বাধ্য হলো যে ঈশা কোথাও গিয়ে সত্যিই সবার থেকে একটু হলেও যেন আলাদা। খুব সহজেই অল্পতে খুশি হতে পারে, অন্যকে খুশি করতে পারে, এমনকি নিজের কষ্ট ভুলে অন্যের খুশিতে খুশি হতে পারে। ঈশার এবার খেয়াল হলো যে অভিকের হাত ধরে আছে। সাথে সাথেই হাতটা ছেড়ে দিয়ে একদম দুপা পিছিয়ে দাঁড়ালো ঈশা। অভিক একটা ভুরু ওপরে তুলে বলল, কি? আমি কোনো অস্পৃশ্য নাকি? ওভাবে ছিটকে সরে গেলে কেন? আমি আমি না না কিছু না, আমি আসছি, এবার পড়তে বসতে হবে। হুম, যাও। ঈশা চলে গেল। অভিক একটু হাসলো। পরের দিন রুটিন চেক করে কলেজের বই ঢোকাতে গিয়ে আজকের ডেটের দিকে নজর পড়ল ঈশার। সাথে সাথেই ওর কিছু একটা মনে পড়ল। ঈশা ব্যাগটা নিয়ে তাড়াতাড়ি নিচে নেমে এলো, আর তারপর মিঠিকে খুঁজতে খুঁজতে ঠাকুর ঘরে গিয়ে পৌঁছালো। মামনি, তুমি কি খুব ব্যস্ত? মিঠি ফুলগুলো গুছিয়ে রাখতে রাখতে বলল, না রে, বল, কি বলবি? ঈশাও এসে মিঠার পাশে বসলো। তারপর বলল, বলছি মামনি, কাল তো কাম্মা আর অর্ক কাকায়ের অ্যানিভার্সারি। মিঠি বলল, হ্যাঁ তাই তো, দেখেছিস, ভুলে গিয়েছিলাম, এই জন্যই বলি বয়স হচ্ছে। ঈশা হেসে মিঠির গাল টিপে বলল, মোটেই না, তুমি এখনও কত ইয়াং আছো বলো তো। আরে বাজে বকিস না, তুই বল কি বলছিলি। হ্যাঁ, ওটাই বলছিলাম, তাহলে তো কালকের জন্য কিছু প্ল্যান করতে হবে। হ্যাঁ, সে তো করতেই হবে। ঈশা একটু ভেবে বলল, আমরা কাল সেলিব্রেট করব তো? হ্যাঁ, কেন করব না।
তাহলে আমি সব প্ল্যান করব। ঈশা একটু উৎসাহিত হয়ে বলল, হ্যাঁ কর না। আচ্ছা আমি আজ কলেজ থেকে এসেই সব প্ল্যান করে নেব। কাকে কাকে ইনভাইট করবে তুমি একটা লিস্ট করে নিও। আরে ইস্যু, তুই একা পারবি? হ্যাঁ হ্যাঁ, এছাড়াও পর্ণা, অপু আর অভিজ্ঞতা, না মানে মানে ও মানে তোমার ছেলে তো আছেই, ওরাও হেল্প করবে। ঠিক আছে, তাহলে সব অ্যারেঞ্জমেন্ট করে ফেল আর কি। আচ্ছা, তবে এটা কিন্তু সিক্রেট, ওদের অ্যানিভার্সারি তাদের কিন্তু জানিও না। মিঠি হেসে বলল, আচ্ছা তাই হবে, সারপ্রাইজ থাকবে। ঈশা যেতে যাচ্ছিল, মিঠি ওকে ডেকে বলল, ইস্যু শোন। হ্যাঁ মামনি বলো। চিকুর নাম ধরে ডাকা প্র্যাকটিস কর, না হলে এরকম ইয়ের, ওর, তোমার ছেলের এইসব বলতে হবে, বুঝলি? নাম ধরে ডাকা প্র্যাকটিস কর। ঈশা একটু লজ্জা পেয়ে ঘাড় নাড়ল, তারপর ছুটতে চলে গেল। আজকের পর্বটা এখানেই শেষ করছি। আশা করি পর্বটা সকলের খুবই ভালো লাগবে। পরবর্তী পর্ব আরও সুন্দর হতে চলেছে, শুনতে থাকুন। ধন্যবাদ।